হয়েছে। আরো আগে পড়তে পারলে ভালো হতো, কারণ এর মধ্যে সুকান্তকে ধরার জন্য যত রকমের পথে হাঁটাহাঁটি করা যায় এই প্রবন্ধের মধ্যে তিনি সেসব সব জায়গায় বিচরণ করেছেন এবং এটা সত্যিকার অর্থে ভিন্ন রকম এক সুকান্তকে তিনি উপস্থাপন করেছেন এবং সুকান্তকে যে তিনি পাঠ করেছেন অন্তর থেকে সেইটা এখানে প্রতিফলিত হয়েছে। আবার তথাকথিত ওই যে আপনার কথা একটা বলতে গিয়ে আমাদের দেশের বুদ্ধিজীবীরা যেটা করে যে এক ধরনের এমন শব্দ ব্যবহার করে প্রবন্ধের মধ্যে যেটা আসলে কোথাও পৌঁছানো যায় না, যেটা পড়ে এক ধরনের ধোঁয়াশা তৈরি করা হয়, জটিলতা তৈরি করা হয়। সেই সব কোনো রকমের জটিলতা, জটিল একটা প্রবন্ধ, অথচ প্রচুর ব্যঞ্জনাময়, প্রচুর ব্যঞ্জনাময়। আমি সুমন সাজ্জাদকে ধন্যবাদ জানাই। চীনা উপকথায় একটা কথা আছে যে বোকা বুড়ো পাহাড় সরিয়েছিল। মাউসেদুং এই গল্পটা বলেছিলেন যে বুড়ো গ্রামের পাশে ছিল পাহাড়, সে পাহাড় ভেদ করে শহরে যেতে হয়, কিন্তু সে ভেদ করার তো ক্ষমতা ছিল না তাদের, পাহাড় ঘুরে ঘুরে অনেক কষ্টে শহরে পৌঁছতে হতো। একদিন এক বোকা বুড়ো এই পাহাড় ভাঙা শুরু করলেন, সবাই হাসাহাসি করলো যে বুড়ো পাহাড় ভাঙতে পারবে, কিন্তু একসময় দেখা গেল যে আসলে কাজটা কমপ্লিট। পাহাড় মাসের পর মাস, বছরের পর বছর তিনি পাহাড়ে হাতুড়ি গাইতি শাবল দিয়ে পাহাড় ভেঙে ভেঙে পথ করে ফেলেছেন। এইটা যখন দেখা গেল গ্রামের লোকেরা এসে তার সঙ্গে যোগ দিল। তো বোকা বুড়ো সেই পাহাড় সরানোর কাজটা বাংলা সাহিত্যে করেছিলেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের আবির্ভাবের আগের বাংলাদেশ ছিল সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ ইত্যাদি দ্বারা জরাজীর্ণ। সেরকম উচ্চকণ্ঠ কবিও পাইনি, সেরকম কোনো মানুষও পাইনি, পাইছে বুদ্ধদেব বসুদের মতো সাম্রাজ্যবাদের তল্পি বাহকদেরকে। ফলে তাদের কাছে সুকান্তকে মনে হয়েছে যে সুকান্ত কবিতা পড়ে দুঃখ পায় তিনি, কারণ দুঃখ পাবেনি তো, তার তো কোনো কমিটমেন্ট নাই। বুদ্ধদেব বসুদের 30-এর কবিদের প্রধান সমস্যা হলো দে হ্যাভ নো কমিটমেন্ট। কমিটমেন্ট থাকতে হবে সমাজের প্রতি, জনগণের প্রতি। এই কমিটমেন্টের জায়গাটায় 30-এর কবিরা পরিপূর্ণভাবে ব্যর্থ। এই খুচরা খাচরি একটু বুদ্ধদেব বসু বিষ্ণুদের দু একটা লাইন আছে যেগুলোকে বলা যায় যে হ্যাঁ কখনো কখনো, কিন্তু সেটা এত আড়ষ্ট ভাষায় যে ভাষা আমাদের জনগণের কাছে কোনো কাজে লাগেনি। তো নজরুল এইখানে, নজরুলের সত্যিকারের সার্থক অনুসারী বলবো বা তার পরবর্তী প্রজন্ম বলবো, সেই দিক থেকে সবচেয়ে সার্থক হলো সুকান্ত ভট্টাচার্য। মিলও আছে দুজনের। নজরুল বলছেন লাথিমার ভাঙরে তালা, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, লাথিমার ভাঙরে তালা। আমাদের জুলাই বিপ্লবে ছেলে মেয়েদের মুখে মুখে এই কথাগুলো বৃত্ত, বলবীর চির উন্নত মমশীর। নজরুল ছিলেন আমাদের জুলাই বিপ্লবের সাহিত্যিক অবয়ব এবং জুলাই বিপ্লবের অন্তরে তার বাসস্থান ছিল। তো সেইখানে সুকান্ত বলতেছেন প্রিয়াকে আমার কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলিতে পারি? আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। এই যে হিংস্রতা, এটা কি মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী আমাদের জাতীয় নেতাদের মধ্যে একটা মানুষ ছিলেন তিনি সহিংসতায় বিশ্বাস করতেন। কেন? তিনি জানেন পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করতে হলেও অস্ত্রের দরকার। এই যে পৃথিবীব্যাপী বিশ্ব মাস্তান, বিশ্ব গুন্ডা, এই ট্রাম্প যে লন্ডভন্ড কাণ্ড বাড়িয়েছে পৃথিবীতে, একটা স্বাধীন দেশের প্রেসিডেন্টকে রাতে রাতে তুলে নিয়ে চলে গেছে কোনো কারণ ছাড়া। ইরানের উপর যেভাবে সে আর তার চামুন্ডা ইসরায়েলকে নিয়ে যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, বিশ্ব ইতিহাসে নজিরবিহীন। এগুলো কোনো যুক্তি, কোনো লজিক, কোনো নীতি, কোনো নৈতিকতা কোনো বিচারই আটে না, কিন্তু তখন আমার গায়ের জোর আছে, আমি এটা চাই। তো সেই যুগে এরকম একটা পৃথিবীতে যখন আমরা বাস করছি, তখন আমি এই ট্রাম্পকে সুস্থ করবো কি রবীন্দ্রসঙ্গীত শোনাই যায়? ট্রাম্পকে বাড়িতে ঘরে কান ধরে ওকে টেবিলে বসানো কি রবীন্দ্রসঙ্গীত শোনালে হবে? নাকি ওকে ও যে ভাষা বোঝে সেই ভাষা ব্যবহার করতে হবে? কুকুর বোঝে মুগুর, সাপ বোঝে লাঠি,
তো সাপ আর কুকুরকে ঠান্ডা করার জন্য যে ভাষা দরকার সেই ভাষা ব্যবহার করতে হবে ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে। তো সেটাই তো সুকান্ত বলেছে, সেটাই তো নজরুল বলেছে। সেখানে 30-এর এই পোত পাকা কবিদের অবস্থান কোথায়? কিছুই নেই। দেশের সমস্যা ছিল বেকারত্ব, দেশের সমস্যা ছিল অশিক্ষা, দেশের সমস্যা ছিল পরাধীনতা, দেশের সমস্যা ছিল জমিদারি নির্যাতন, মহাজনী নির্যাতন, দেশের সমস্যা ছিল মানুষের কোনো অধিকার ছিল না। এই সমস্ত বিষয়ে সম্পূর্ণ উদাসীন 30-এর এই কবিরা ইউরোপ থেকে ধুলা বালি ছাই কাদা ভস্য এনে আমাদেরকে বিভ্রান্ত করেছে। হ্যাঁ, সেটা একটা নতুন পথ হতেই পারে, সেইটুকুর জন্য তাদেরকে হয়তো সম্মানটা জানাবো, কিন্তু এই জানার সাথে আমার দেশের কোনো সম্পর্ক ছিল না। স্প্যানিশ কবিতা, ইংরেজি কবিতা, ফরাসি কবিতা অনুবাদ করে করে নিজেদের মতো বাংলায়ন করে চালিয়ে দেওয়া, এই কাজটা তো করেছে 30-এর ভাইয়েরা। অবশ্য আমি প্রেমের মিত্র জীবন দাসকে একটু আলাদা করতে চাই। যদিও জীবন দাসের বিখ্যাত কবিতা বনলতা সেনের ব্যাপারে আমার প্রশ্ন আছে, যেটা আসলে আসল কবিতাটা কার? আমার জানা মতে এটি এডগার অ্যালান পোর হেলেন কবিতা। তিনি এটা বাংলায়ন করেছেন, ভাবানুবাদ করেছেন, করে নিজের মতো করে একটা মৌলিক সৃষ্টি। মধ্যযুগে এটা ছিল। পদ্মাবতী যদিও মালিক মোহাম্মদ জায়সির পাদমাবত কাব্যের বাংলা অনুবাদ, কিন্তু এর মধ্যে আলাওল স্বকীয়তা দিতে পেরেছিলেন। বনলতা সেনও জীবন দাস তার নিজস্ব স্বকীয়তা, তার নিজস্বতা স্থাপন করতে পেরেছে, যে জন্য কবিতাটিকে আমার ঘরের কবিতা মনে হয় না এটা এডগার অ্যালান পোর হেলেন পড়তেছি। যাই হোক, তো রাজনীতিতে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, সাহিত্যে নজরুল, এই দুজন যা বলেছেন সেইটারই আমরা অনুরণন দেখি সুকান্ত ভট্টাচার্যের মধ্যে। হ্যাঁ, নজরুল যেমন মুজাফফর আহমদের ইয়েতে দেখা যায় যে নজরুল যখন কলকাতায় ফেরেন তখন তার সুটকেসের মধ্যে রবীন্দ্রনাথের গানের স্বরলিপি ছিল, এবং তিনি অনুষ্ঠানে রবীন্দ্রনাথের গান গিয়ে বেড়াতেন। রবীন্দ্রনাথকে নিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ কবিতাটা নজরুলের লেখা। সশ্রদ্ধ ছিলেন, কিন্তু কখনো কম্প্রোমাইজ করেননি। খুন নিয়ে যে বিতণ্ডা হয় গুরু শিষ্যের, সেই বিতণ্ডাতে তিনি রবীন্দ্রনাথের ছাড় দেন নাই। তেমনি সুকান্ত ভট্টাচার্য রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন, কিন্তু তার বোঝাই যায়, স্বাভাবিক। কলকাতার যে কালচারে সুকান্ত বড় হয়েছিলেন, সেই কালচারে রবীন্দ্রনাথকেই তো পূজনীয় হবে, দোষের কিছু নাই। তারপরে মার্ক্সবাদ সুকান্ত হলো পিওর মার্কসিস্ট পোয়েট, কোনো সন্দেহ নেই। কিন্তু মার্ক্সবাদের সত্যিকার আদি পিতার নাম কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম রাস্তা দেখিয়েছিলেন, ওই যে বোকা বুড়োদের মতো পথ করে দিয়েছিলেন, সেই পথ দিয়ে তারা হেঁটে গেছেন। পরবর্তীকালে সুভাষ মুখোপাধ্যায় সহ গোলাম কুদ্দুস আরও অনেকেই আসছেন। ইভেন আমাদের ফারুক আহমদ মার্ক্সবাদী কবি ছিলেন। পরবর্তীকালে তিনি নিজেকে শিফট করেছেন, যেভাবে আল মাহমুদ শিফট করেছেন। বিশ্বাসের বিবর্তন তো ঘটতেই পারে। আরেকটা বিষয় হল উপনিবেশ বিরোধী কবি নিয়ত অন্যায়ের হাতে জরাগ্রস্ত দেশে, যেখানে সুকান্ত বলতেছেন নিয়ত অন্যায় হাতে জরাগ্রস্ত দেশে, নিজের দেশকে বলতেছেন যে অন্যায়ের আঘাতে জরাগ্রস্ত। সেখানে নজরুলের কবিতা কি? পরের মুলুক লুট করে খায় ডাকাত, ওরা ডাকাত, ডাইরেক্ট। এইখানে সুনীল গঙ্গোপাধ্যায়ের মতো কবিদের রহস্যময়তা নাও থাকতে পারে, কারণ পেটের ক্ষুধা যার আছে তার তো রহস্যময়তার দরকার হয় না। বাংলা ভাসানী কি রহস্যময়তা দিতে পারতো? আমাকে শত্রুকে হিট করতে হবে, আঘাত করতে হবে, সেখানে রহস্যময়তার কি আছে? মাও সেতুংয়ের একটা কথা খুব গুরুত্বপূর্ণ। মাও সেতুং বলছেন যে কবিতায় সোশ্যাল কমিটমেন্ট, জনগণের প্রতি অঙ্গীকার উচ্চকিত নয়, সেটা লবণ শূন্য তরকারির মতো। আবার বলেছেন যে একটা কবিতা সোশ্যাল অঙ্গীকারে উচ্চকিত কিন্তু শৈল্পিক মানে ক্ষুণ্ণ, সেটাও তিনি কবিতা মানতে নারাজ। আমার মনে হয় যে এই যে ভারসাম্য ব্যালেন্স, এইটা সুকান্ত ভট্টাচার্য পরিপূর্ণভাবে ম্যানেজ করেছেন। তার কবিতা আমাকে কখনোই স্লোগান মনে হয়নি। বুদ্ধদেব বসুদের মতো হতেই পারে, কারণ তারা তো আসলে এই দেশের মানুষের একটা বাংরেজ, মানে আসলে রক্ত মাংসে বাংলাদেশি, বাংলা ভাষাভাষী, কিন্তু চরিত্র এবং কলজের ভিতরে হলো ভাইরাস। এই ভাইরাস হলো সাম্রাজ্যবাদের ছড়িয়ে দেওয়া ভাইরাস। খ্যাতি, প্রতিপত্তি, লোভ, লালসা, একটু সাম্রাজ্যবাদের সাথে খাতির করে চলা, একটু পদলেহন, একটু প্রমোশন, এই জাতীয় সাধারণ বিষয়।
সুকান্ত নজরুলের মধ্যে এইসব সাধারণ এরকম ফকিন্দি বৃত্তি ছিল না, এটা ছিল ডাইরেক্ট। আমার ডাইরেক্ট না হয়ে উপায়টা কি? আমার দেশ ধ্বংস হয়ে যাচ্ছে, আমি তখন রহস্য ময়দানে বসে থাকবো। বুদ্ধদেব বসে দুঃখ লাগতেই পারে, কারণ তিনি তো আমাদের মানুষের কেউ না। তিনি রবীন্দ্রনাথ নজরুল সম্পর্কে যে খারাপ কথাটা বলেছেন, কত কম বললে এটা হয়, কতটা বিদ্বেষ থেকে এটা হয়। সেটা যে প্রতিভাবান বালক, আরে প্রতিভাবান বালক যা করে গেছে পৃথিবীতে, তার 10,000 মাইলের মধ্যে যাওয়ার সাধ্য কি আপনার হবে? 10,000 মাইলের মধ্যে যেতে পারবেন। তখন একটা প্রতিভাবান মানুষকে, যিনি জনগণের নায়ক হয়ে উঠেছেন, তার সম্পর্কে খারাপ কথা বলতে লজ্জা করেনি বুদ্ধদেব বসু। যদিও তিনি নজরুলকে নিয়ে শঙ্কা করেছেন, আবিদাবি করেছেন, সেটা বড় কথা নয়। বড় কথা হলো যে সুকান্তকে পড়তে হলে আমাদেরকে বিশ্ব পরিস্থিতিটা দেখতে হবে। আজকের পৃথিবীতে যেখানে বোমায় আঘাতে পুরো মধ্যপ্রাচ্য চুরমার হয়ে যাচ্ছে, সেইখানে আমার কবিতা কি পদলালিত্য থাকবে? সুকান্ত তো বলছে পদলালিত্য ঝংকার মুছে যাক। পদলালিত্য ঝংকার মুছে যেতে হবে। আপনার কামানের বিরুদ্ধে আপনি দাঁড়াবেন, তাহলে আপনাকে তো আর একটা কামান ব্যবহার করতে হবে। সেটাই সুকান্তরা করেছিল, সেটাই নজরুলের ভাষা। এদের সার্বি কিনা বল, নইলে কিলের চোটে হার করিব চল। এইটা ভদ্রলোকদের ইজ্জতে লাগতেই পারে, যেটা কোনো ভাষা। কিন্তু রবীন্দ্রনাথ বলছেন যুগের অন্তর যেখানে প্রতিফলিত হয়, সেটা শুধু ভাষা না, সেটা শুধু কবিতা না, মহাকবিতা। তো যুগের আত্মার নায়ক যারা ছিলেন, তাদেরই প্রতিনিধি সুকান্ত, তাদেরই পূর্বপুরুষ কাজী নজরুল ইসলাম। তো আজকে বাংলা একাডেমিকে ধন্যবাদ জানাই যে তারা সুকান্ত ভট্টাচার্যকে নিয়ে একটা চমৎকার অনুষ্ঠান করলেন। যদিও আমাদের অডিয়েন্সের মধ্যে চেয়ারের সংখ্যা, ফাঁকা চেয়ারের সংখ্যা বেশি, তবুও এটা আমার ভালোই লাগছে। তাও তো কিছু লোক আপনারা আছেন, যদি না থাকতেন আমরা কি করতে পারতাম? কিছুই তো করতে পারতাম না। মেলায় ঘোরাফেরা করতেছে, আচ্ছা গুরু, ওটাও তো একটা কাজ। ভালো থাকবেন সবাই, দেখা হবে।